হ্যাঁ, আমার জীবনটা, আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। আমার ছোটবেলাটা, আমার জন্মস্থান খুলনাতে, এবং আমি কিছুটা সময় খুলনাতেই মানুষ হই। এরপরে বাবার চাকরির সূত্রে আমরা যশোরে আসি। আচ্ছা। যশোরে আমার জীবনের বেশিরভাগ সময় কাটে এবং ওখানেই আমার বিয়েটা হয়। আচ্ছা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। ওই সময় আমার বিয়ে হয়। বিয়ের পরেও আমি পড়াশোনাটা করে যাচ্ছিলাম। ক্লাস 8-এ পড়া অবস্থায় বিয়ে দিল কেন আপনাকে? আপনার বাবার অবস্থা কি ভালো ছিল না? হ্যাঁ, বাবার অবস্থা ভালো ছিল, কিন্তু আসলে এখন তো বয়স হয়ে গেছে, তো কি বলবো, মানে তখন আর কি যেই বয়সটা আমার ছিল, তো যে কেউ দেখলে আর কি চোখে লাগতো মানুষের হয়তো। আচ্ছা আচ্ছা। তো আমার আব্বার এক ফ্রেন্ড, তার ভাইয়ের জন্যই সে আর কি আমাকে পছন্দ করে। তো আমার বাবা ওই সময় রাজি হয় না বিয়েটা দিতে, কিন্তু ধরেন সন্ধ্যা 7টার থেকে এই নিয়ে আমার বাবার সঙ্গে আর কি তর্কতর্কি হতে থাকে। আচ্ছা। যে এতটুকু মেয়ে আমি বিয়ে দিব না, আমার ফ্যামিলি থেকে এটা খারাপ চোখে দেখবে, বা আমার মেয়ে আমাকেও খারাপ বলবে, আমার মেয়েটাকেও খারাপ বলবে। আচ্ছা। তো এইভাবে আর কি করতে করতে অনেক, মানে রাত তখন ভোর 4টা বাজে, এই অবস্থায় চলতেছে। জি। তো এক পর্যায়ে আমার বাবার কোনো মতামত আর তারা অপেক্ষা করলো না, যে আমার ভাসুর এখন, জি, সে আর কি আমার কোনো মতামতে, মানে আমার বাবার কোনো মতামতের বা আমার আম্মার কোনো মতামতের মূল্যায়ন না করে সে নিজে গার্জেন হয়ে তার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিলেন। কে দিল এটা? আমার ভাসুর। ভাসুর মানে এটা তো কিভাবে সম্ভব? কারণ আপনার বাবা মা যদি রাজি না থাকেন তাহলে? না, এখন আমার বাবা দেখতেছে যে আমি এদেরকে ঘর থেকে বেরও করতে পারছি না, আবার এদেরকে হ্যাঁ বলতে পারছি না, না বলতেছি শুনতেছে না, আমি এখন কি করব? মানে সে তো একা। আচ্ছা। হ্যাঁ, সে তো একা, সে তো কোনো কিছু আর কি এটা মানে ডিসিশনও নিতে পারছে না, সময় চাচ্ছে সময়ও দিচ্ছে না। আচ্ছা। তো যাই হোক, একরকম জোরের পরে আর কি বিয়েটা হয়। ওকে। কিন্তু আমার এই ভাসুর যখন আমাকে, তখন আমি তাকে কাকা বলে ডাকতাম। আমাদের ফ্যামিলিতে সবাই তাকে বাবার বন্ধু হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করি। আর তার যে ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তাকে আমি কোনোদিনই দেখি নাই, আমাদের ফ্যামিলির কেউ তাকে কখনো দেখেনি। আচ্ছা। যাই হোক, বিয়েটা ওইভাবে হয়ে গেল। সে তখন খুলনাতে চাকরি করে। তো বিয়ে হয়ে যাওয়ার পরে সে আর কি খুলনাতে, আবার তখন ছুটি ছিল আপনার রবিবার থাকতো সাপ্তাহিক ছুটি। আচ্ছা। তো আমার বিয়েটা হলো রবিবারের দিনই, বিয়েটা হওয়ার পরে সোমবারের দিন সকালবেলায় সে আর কি খুলনাতে তার কর্মস্থলে চলে যায়। জি। এরপরে আর কি আমাদের সঙ্গে, তখন তো আর ফোন টোনের কোনো ব্যবস্থা ছিল না, তখন ওই চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ। তো এইভাবে আর কি প্রায় 3 মাস পার হয়ে গেল। আমার বাবা আমাকে শ্বশুরবাড়িতে কিন্তু পাঠায়নি। জি। তো একটা সময় আমার শাশুড়ি খুব আফসোস করতে থাকে, আমার শ্বশুর ছিলেন না। শাশুড়ির অনেক আফসোসের পরে আমার বাবা আর কি আমাকে শ্বশুরবাড়িতে পাঠায়। আচ্ছা। শাশুড়িকে দেখার জন্যে। ওকে। তা আমি ওখানে যে 3-4 দিন থাকি, থাকার পরে আমি চলে আসি। আসার পরে আমার আব্বা আমার বললেন যে আমার মেয়ের ম্যাট্রিক পাসটা না করা পর্যন্ত আমি কিন্তু দিব না মেয়েকে। আচ্ছা। এখন তোমরা ইচ্ছা করলে রাখতে পারো, না পারলে না রাখতে পারো। তো যাই হোক, আমি ওইভাবে আর কি বাবার বাড়িতে পড়াশুনো থাকি এবং পড়াশুনো করি। একটা পর্যায়ে বিয়ের 1 বছর যখন হয়ে গেল, তখন আমার হাজব্যান্ড বলল কি, যাবা, ও তো এখানে পড়াশুনো করে, আমি ওখানে মেসে থাকি, আমার কষ্ট হয়, তো আমি ওখানে একটা বাসা নিয়ে থাকি। আচ্ছা। আর পড়াশুনো আমি ওকে করাবো, আপনার যখন ইচ্ছা, আর ওরও যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি ওকে লেখাপড়াটা করাবো। এটা আপনার হাজবেন্ড বললো? এটা আমার হাজব্যান্ড বললো। কি নাম ছিল ওনার, ভদ্রলোকের? আমার হাজব্যান্ডের নাম ছিল রবিউল ইসলাম। আচ্ছা। ওকে। তো সেইভাবে আর কি সে আমার বাসা নিল, বাসা নিয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি পড়াশুনো করতে থাকি। পরীক্ষার টাইমে আমি গিয়ে পরীক্ষাটা দিতাম খালি। জি। তো এই অবস্থায় চলতে থাকি। তখন আর কি আমি যখন ক্লাস 9 থেকে 10-এ উঠবো, 3-4 মাস আগে, তখন আমি কনসেপ্ট করি। ওকে। তো ওই অবস্থায় আর কি আমি খুব অসুস্থ থাকি। তো এই আমার তখন ট্রিটমেন্টও চলে, পড়াশোনারও একটু সমস্যা হয়। লাস্টে প্রায় 5-6 মাস পর্যন্ত আমি প্রচণ্ড কষ্ট, মানে বলতে কি, আমি 6টা মাস শুধু সেলাইনের উপরে ছিলাম। জি। খুবই কষ্ট করছে আর কি। তা যাই হোক, ওইভাবেই ক্লাস 10-এ উঠলাম। ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উঠলাম। ওঠার পরে টেস্ট সব পরীক্ষা দিলাম। এরপরে আমার বাচ্চা যখন হলো, তারপরে আমি পরীক্ষাটা দিলাম। তখন বাচ্চার বয়স আমার 2-2.5 মাস হবে, ছোট বাচ্চা। তো আমাদের সময় আবার 2 শিফটে পরীক্ষা হতো, বাংলা ইংলিশটা 2 শিফটে পরীক্ষা হতো। ছেলে হলো না মেয়ে হলো? ছেলে। ওকে। 2 শিফটে পরীক্ষা। তো আমি যখন ফার্স্ট আওয়ারে পরীক্ষা দিতাম, সেকেন্ড আওয়ারে 1 ঘন্টা টিফিন আওয়ার থাকতো। ওই সময়
বাচ্চাটাকে নিয়ে আমার দেবর আর আমার বোন আমার কাছে নিয়ে যেত বাচ্চাটাকে। ও তখন বুকের দুধ খেত, আমি ওকে মানে বিষয়টা হচ্ছে সকালবেলা পরীক্ষা আর বিকেলবেলা পরীক্ষা, এর মাঝখানের সময়টা থেকে আপনি ব্রেস্ট ফিড করাতেন বাবুটাকে? হ্যাঁ ব্রেস্ট ফিড করাতাম। করানোর পরে তারপর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি নিজে একটু টিফিন খেয়ে আবার সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে বসি। এসএসসি ফাইনাল পরীক্ষা? জি। তো যাই হোক, এইভাবে পড়াশোনার পরে আমি যখন ওই পরীক্ষা আমার যেদিনকে শুরু হলো সেদিনকেই আমার হাজবেন্ড খুলনাতে বাড়িতে জায়গা কেনা ছিল, বাড়িতে কাজে হাত দিল। খুলনাতে? খুলনার কোথায় এটা? সোনাডাঙ্গা মেইন রোড, আচ্ছা, নিউ মার্কেটের কাছে। ওকে। তো বাড়িতে কাজে হাত দিল, আমি পরীক্ষা দিয়ে আমার ফাইনাল ম্যাট্রিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমি একবারে যে বাড়িতে উঠলাম। আচ্ছা। এবং বাচ্চাটা আমার ছোটবেলার থেকে ওখানেই মানুষ, ওকে। ওখানে পড়াশোনা। বাড়িতে মানে কি নিজ বাড়িতে? নিজের বাড়িতে। আচ্ছা, তো কত সালে আপনাদের এই বাড়িটা হলো আনুমানিক? আমার বাড়িটা হলো তখন হচ্ছে আপনার ইনকমপ্লিট অবস্থায় আমি উঠছি, কিন্তু এটা কমপ্লিট করতে 87 সাল ওকে, লাগছে। ঠিক আছে, বলেন তারপর। তারপরে যাই হোক, আমি ওইভাবে পড়াশোনা করতেছি। আমি পড়াশোনা যখন করে আমি বাড়িতে উঠলাম ছেলেটাকে নিয়ে, আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড কাজের লোক রেখে দিল, সব কিছু আমার সাংসারিক দিক থেকে আমি কোনো কষ্ট আমাকে করতে দেয়নি। তো ছেলেটা যখন একটু 3.5 বছর বয়স হলো তখন আমি ওকে, আমার পাশে একটা স্কুল আছে মিশনারি স্কুল, আমি ওখানে ওকে ভর্তি করলাম। আচ্ছা। তো ওখানে ভর্তি করে ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম। তো এইভাবে একটা পর্যায়ে ও যখন ক্লাস 2-তে উঠলো তখন ওখানে ক্লাস 2 ফাইনাল পরীক্ষা হয়ে গেল। ক্লাস 3-তে আমি ওকে খুলনা জেলা স্কুলে ভর্তি করি। টেস্ট দেওয়া হলো, টেস্ট এলাও হলো, তারপরে আমি ওকে ওখানে ভর্তি করি। আমাদের জীবনটা খুব ভালোই কাটতেছিল আমার হাজবেন্ডকে নিয়ে। আমার তো অনেক সুখের একটা জীবন ছিল, যেটা আমি আসলে ভাষায় বলতে পারবো না। মানে আমার গায়ে একটু কোনো রকম একটু ব্যথা লাগলে মনে হতো যে তার জন্য কলিজাটা ছিঁড়ে গেল। খুব ভালোবাসতো আপনাকে? আমাকে প্রচন্ড ভালোবাসতো। তা ছেলে নিয়ে কষ্ট করতাম দেখে সে আমাকে 2টা কাজের লোক রেখে দিছে, একটা রান্না করার জন্য, একটা ঘরের কাজ করার জন্য। আর আমার একটা সিকিউরিটি গার্ড ছিল, তার ডিউটি ছিল আমার বাচ্চাটাকে বিকালে বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে। নিউ মার্কেটের সাইডে, তো নিউ মার্কেটের আশেপাশে ঘুরতে নিয়ে যাবে। তো এইভাবেই আর কি বাচ্চাটাকে মানুষ করলাম, বড় করলাম। আমার লাইফের সব কিছুই এখন ও হয়ে গেল, আমার তো আর কিছু নাই। আর একটা জিনিস ছিল কি, আমার হাজবেন্ডের একটা জিনিস, আমি ঘরে বসে থাকাটা সেও খুব পছন্দ করতো না। আচ্ছা। আমি একটু বাইরে, সে কোথাও গেলেই বলে কি, চলো না আমার সাথে ঘুরে এসো, চলো, ঘরে বসে বসে কি করবা, ঘরে বসে থাকলে চিন্তা করবা, এটা করবা এটা করবা। আর ছেলে নিচে খেলা করতেছে, আচ্ছা করুক না, সিকিউরিটি আছে তো দেখতেছে। জি। তো এইভাবে আর কি আমাদের লাইফটা খুব ভালো, খুব সুন্দরভাবে আমাদের একটা জীবন কাটতেছিল। তা এর ভিতরে আমার হাজবেন্ডের কিছু এদিক ওদিক ট্রান্সফার হলো, যেমন বরিশালে হলো, যশোরে হলো। আমার বাবা কিন্তু ওই সময় যশোরেই আছেন আর কি। যাই হোক, ছেলে ওইভাবে তো চলতেছে। আমি খুলনাতে থাকি, পরে উনি ট্রান্সফার নিয়ে ঢাকাতে চলে আসলেন 96 সালে। জি। তো ঢাকাতে উনি যখন চলে আসলেন তখন আমি খুলনাতে থাকি। ছেলে তখন আমার এসএসসি পরীক্ষা দিল। আচ্ছা। এবং যশোর বোর্ডের ভিতরে সে 72 জন স্ট্যান্ড করছে, তার ভিতরে সে একজন। 72 জন তো স্ট্যান্ড করার কোনো সুযোগ নেই, কারণ আমি যদি 20 জন স্ট্যান্ড করে। না, ওখানে গোল্ডেন সিস্টেম আসছে। তো গোল্ডেন কত সিস্টেম সালের পরীক্ষার কথা বলছেন আপনি? আমি এটা বলছি আপনার 1 সালের কথা। 2001 সালে? জি। ঠিক আছে, যাই হোক, আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, ওকে, খুব ভালো রেজাল্ট করছে। তখন ওর বাবার ইচ্ছা হলো কি যে ঢাকাতে নিয়ে এসে সে পড়াশুনো করাবে এবং আমাকেও নিয়ে আসবে। আচ্ছা। তা আমার আবার ঢাকা শহরে বসবাসের জন্য আমার কিন্তু আসলে পছন্দ না। আমাদের খুলনাতে আমরা যতটা আরামে বসবাস করি বা আমরা যতটা ভালোভাবে থাকতে পারি, ঢাকার মানুষের জীবন আমার কাছে খুব কঠিন মনে হয়। এটা কি আপনি আগে থেকেই জানতেন নাকি আসার পরে? না, আমি আগে থেকেই জানতাম। কিভাবে যেহেতু জানতেন? আমার ভাই বোনরা আছে, আমি আসতাম, আসা যাওয়া করি। না, এটা আপনি একদম 100% সত্যি কথা বলেছেন। বিশেষ করে শহরতলি এলাকায় যারা বড় হয়েছে তারা ঢাকা শহরে এসে মানিয়ে নেওয়া খুব কঠিন। এবং এটাও আবার সত্য যে 2, 4, 10, 15 বছর যখন ঢাকা শহরে মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন ঢাকা শহরের মানুষ আবার অন্য জেলায় গিয়ে থাকা সেটাও খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আমার ওই হাজবেন্ড যখন এখানে আসলো তখন সে বললো কি যে ছেলে তো ম্যাট্রিক পাস করছে, ভালো রেজাল্ট করছে, তো আমি তো ছিলাম না, তুমি তো সবকিছু করছো, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ভালো গিফট থাকবে। ওই সময় 1 সালে উনি ফার্স্ট আমাকে ওই ছেলের রেজাল্টের উপরে ভিত্তি করে আমাকে ফার্স্ট মোবাইল গিফট করে উনি। আপনাকে মোবাইল গিফট করলো? হ্যাঁ, আমাকে। আচ্ছা।
যাক আমি তখন ওই ছেলেকে উনি ঢাকাতে নিয়ে আসবে, এখানে কোচিং করাবে, ভর্তি আপনার করাবে। ছেলে কোন বিভাগে ছিল, মানবিক, সায়েন্স না কমার্স? Science। সায়েন্সে ছিল। সায়েন্সে থেকে এত ভালো স্টুডেন্ট ছিল? হ্যাঁ, খুবই ভালো স্টুডেন্ট ওকে। এখনো পর্যন্ত। আপনি ওর হাতের লেখা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর হাতের লেখা, কিন্তু ওর হাতের লেখাটা আমি ওকে শিখাইছি। বিউটিফুল বিউটিফুল। ঠিক আছে, আপনি এসএসসি পরে কি করলেন? ওই লেখাপড়া বন্ধ করে দিলেন? আমি লেখাপড়া বন্ধ না, হ্যাঁ কিছুটা সময় গ্যাপ রাখলাম। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে আগে। তারপর? হ্যাঁ, তারপরে যখন আমি ছেলেকে জেলা স্কুলে দিলাম, তখন আমি ওই ছেলেকে যখন পড়াইতাম, আমি নিজেও টিচার পড়াতো, তারপর তো আমাকে গাইড করতে হতো কিছুটা। তো ওকে যখন পড়াতে শুরু করলাম, তখন আর কি আমি নিজে আবার পড়াশোনা শুরু করি। এটা কি মানে এসএসসির আগে, ছেলের এসএসসির আগে না পরের ঘটনা? ছেলের এসএসসির আগের ঘটনা। ওকে। আমি আবার পড়াশোনা শুরু করি, এবং আমি ওই সময় আবার যাই হোক, আমি পরবর্তীতে আর কি এটা আবার আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি দেন নাকি এইচএসসি? এসএসসি দিই। ওই ম্যাট্রিক তো সময়- আপনি পাস করলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আবার দিলেন? আবার দিলাম এই কারণে, আমার ভাসুর ছিলেন কলেজের প্রফেসর, তো তা বললো দেখো যে মানুষের ভবিষ্যৎ তো কিছু বলা যায় না, যদি পরবর্তীতে ও চাকরিতে বাকরি কিছু করতে চায়, তো ওর যে এই গ্যাপটা, এই গ্যাপের জন্য দেখা যাবে যে ওর চাকরিতে অনেক সমস্যা হতে পারে বা নাও হতে পারে চাকরি। আচ্ছা। তা ও নতুন করে আবার শুরু করুক। আবার নতুন করে এসএসসি পরীক্ষা দিলেন, হ্যাঁ। পাস করলেন? হ্যাঁ, তখন আমি পরীক্ষা দিলাম, পাস করলাম, ম্যাট্রিক পাস করলাম, ইন্টার করলাম, ডিগ্রিও করলাম। তারপরে আমার ছেলে ম্যাট্রিক পাস করলো। আচ্ছা, ম্যাট্রিক পাস করলো। হ্যাঁ, আমরা যে গল্পে ছিলাম, যেখানটায় ছিলাম, যে আপনি ঢাকায় আসার কথা বলছিলেন আপনার জামাই। হ্যাঁ, তারপরে যখন ঢাকাতে চলে আসা হলো, এখানে কোচিং করার পরে ছেলে রাইফেলস পাবলিকে পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা দিল, ওখানে টিকে গেল। আচ্ছা। তো টিকে যাওয়ার পরে ওর বাবা ওকে ওখানেই ভর্তি করলো, এবং তখন আমাকে বললো যে এরকম ছেলে তো চান্স পেয়ে গেছে, তুমি ওখানে একা একা কি করবে, তুমি চলে আসো। তা আমার এটা খুব একটা বেশি ইচ্ছা ছিল চলে আসো না। মানে কি, মানে আপনার জামাই তখন ঢাকাতে? হ্যাঁ, আমার জামাই তখন ঢাকাতে। উনি কি করতো? উনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি করতেন। আচ্ছা, ওকে। তো আপনি ওখানে একা একা কি করবেন, এই জন্য হ্যাঁ, ঢাকায় আসতে? হ্যাঁ, চলে আসতে বলছে, কিন্তু আমার এই বাড়ির মায়াটা ছেড়ে না আমি কোথাও গিয়ে থাকতে পারতাম না। আচ্ছা। তো তখন আমি, বাড়ি তখন কয়তলা হয়েছে আপনাদের? আমার বাড়ি অলরেডি তখন ডবল ইউনিটের 4 তলা। 4 তলা বাড়ি। আচ্ছা। তা আমি তখন আর কি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে তুমি ছেলে চান্স পেয়েছে ঠিক আছে, কিন্তু ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ইন্টারটা এখানে এই খুলনাতে করাই, তারপরে ও ঢাকাতে যে অনার্স করবে। তা ওর বাবা রাজি হলো না? আপত্তি করলো। হ্যাঁ, আপত্তি করলো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই যে ইন্টারটা করাতে ঢাকাতে নিয়ে আসলো, তখন যেন ছেলে একটু কেমন হয়ে গেল। একটা পর্যায়ে ওর বাবা আমাকে বললো, ইন্টার পাস করার পরে ইন্টার লাস্টে সেকেন্ড ইয়ারে চলা অবস্থায় আমাকে একদিনকে বললো কি, ছেলে তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি ছেলে নিয়ে খুলনা চলে যাও। আচ্ছা, একবার ইন্টার পরীক্ষার আগ মুহূর্তে এটা? হ্যাঁ। তখন আমি বললাম কি যে আমি তো প্রথমে তোমাকে এই জিনিসটা বলছিলাম, তুমি আমার কথাটা তো শুনলে না, এখন তো নিয়ে আসছো, এখন এই মুহূর্তে তো আমি নিয়ে যেতে পারবো না ছেলে। হ্যাঁ। তা বললো কি যে তাইলে আমি এখন কি করব, কারণ আমি সারাদিন অফিসে থাকি, আর তুমি এই ঢাকা খুলনা দৌড়াদৌড়ি করতে থাকো, ছেলে কি করে না করে আমি তো কিছু বুঝি না। এরপরে আমি এখানে একটু অবজেকশন দিলাম যে না, ও ইন্টারটা করুক, তারপরে দেখা যাবে কি করা যায়। তো ইন্টারটা পাস করলো, হ্যাঁ, রাইফেলস পাবলিকের থেকে ইন্টারটা পাস করলো। পাস করার পরে রেজাল্টটা কেমন ছিল? এসএসসির মতো ছিল নাকি খারাপ করলো? হ্যাঁ, রেজাল্টটা ভালো ছিল। তো ওর যেদিন রেজাল্ট হবে তার আগের দিন আছে আসানুল্লাহ প্রাইভেটে আর কি অনার্সের জন্য পরীক্ষা হলো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তখনও ইন্টারের রেজাল্ট হয়নি। আচ্ছা, ইন্টার রেজাল্ট না হলে পরীক্ষা হয় কিভাবে? হ্যাঁ, এটা হলো, এবং ও পরীক্ষাও দিল। ওকে, ইন্টারেস্টিং। যেদিনকে ওর ইন্টারের রেজাল্ট হলো সেদিনকে আসানুল্লাহর রেজাল্ট হলো। ছেলে এদিকে ইন্টারও পাস করে গেছে, ওদিকে আসানুল্লাহ এসে চান্স পেয়েছে। চান্স পেয়ে গেছে। আচ্ছা। তো এটা যখন হলো তখন আর কি সেইভাবে ওকে ভর্তি করার জন্য সব ব্যবস্থা করা হলো, এবং ভর্তি করে আহসানুল্লাহতে কেন ভর্তি করার চেষ্টা করছিলেন আপনারা? এটা আমার ভাই হচ্ছে, সাধারণত তো পাবলিকে সবাই ট্রাই করে, প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। হ্যাঁ, কিন্তু ওর বাবার ইচ্ছা ছিল যে, ওরা বাবার একটা ধারণা ছিল কি যে মনে হয় প্রাইভেটে পড়াশুনো ভালো হয়, ওকে, এইটা আর কি। ওকে। তা যাই হোক, সেটাই আর কি করছে। করার পরে ওখানে ওর বাবা আরও বেশিরভাগটা সময় এখানে থাকতো, আর আমি খুলনাতে। এর মধ্যে আবার আমার একটা চাকরি হয়ে যায়। একটা চাকরি হয়, আমার পোস্টিংটা, আমি তো খুলনার থেকে অ্যাপ্লাই করি চাকরির জন্য, তো ওখানে আমার পোস্টিংটাও খুলনাতে হয়ে যায়। তো আমি তখন খুলনাতে। কিসের চাকরি ছিল এটা? এটা ছিল ওই যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্টের। ব্লাস্ট। তো আমার চাকরিটা ওখানে হয়। আমি কিসে জয়েন করলেন ওখানে? আমি ওখানে কোঅর্ডিনেটর। ওকে। তা আমি ওখানে আর কি জয়েন করি, আর বাবা ছেলে ঢাকাতেই থাকে। আমার ওখানে
চাকরির বয়স যখন আমার 1 বছর হলো, তখন আর কি আমি প্রতি মাসের 7 বা 8 তারিখে আমি ওই খুলনা থেকে আমার রিপোর্ট নিয়ে আমার হেড অফিসে আসতে হতো। আচ্ছা। তো আমি সেইভাবে আসবো। তো হঠাৎ করে 4 তারিখে আমি আসি, 7-8 তারিখে আমাকে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে আমাকে ফোন করে বলতেছে যে আমার না শরীরটা ভালো না, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আপনার জামাই বলছে? তখন আমি বললাম কত সালে এটা? এটা হয়েছে 7 সালে, 2007 সালে। 2007 সালে। তা আমি বললাম কি, তোমার যদি বেশি সমস্যা হয় আমি এখনো চলে আসতে পারবো, কারণ কোনো সমস্যা আমার নাই। তা বলতেছে না, বেশি তেমন কোনো কিছু না, তুমি ধীরে সুস্থে যেরকম আসো এইভাবে আসো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন আমি না, আসার আগে আপনাকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া কত আসতো ওই সময়টাতে? 15 থেকে 16 হাজার টাকা। 15 থেকে 16 হাজার টাকা পুরো বিল্ডিং মিলে? হ্যাঁ, পুরো টোটাল বিল্ডিং এ। আর আপনার জামাই তো জব করতোই। জি। তো আপনার জামাইও তো মোটামুটি ভালো অঙ্কেরই বেতন পেত, আমি যদি ভুল না করে থাকি। তো তারপরেও আপনার জব করার, আমি বলছি না আপনি জব করেন, সেটাতে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু মানুষ তো সাধারণত আমাদের সামাজিক বিন্যাসটা তো এরকমই যে প্রয়োজন না থাকলে আসলে মেয়েরা তেমন একটা জবে যান না, এটাই আমরা দেখে থাকি। তো আপনার তো বোধহয় সেরকম ক্রাইসিস ছিল না অর্থে? না। তো তারপরেও আপনি কেন জবে গেলেন? কেন গেলাম এটাই হচ্ছে যে আমার বাড়িতে, আমি যে ঢাকাতে আসছি, আমার বাড়িতে যে কেয়ারটেকার রেখে আসছি, এই কেয়ারটেকারটা আমার বিদ্যুৎ বিল নিয়ে অনেক ঝামেলা করে ফেলছে। তো ঝামেলা করে ফেলার পরে একটা পর্যায়ে আমরা দুজনে বসে আলাপ করলাম কি, যে এরকম অবস্থা হলে তো এরকম বিদ্যুৎ নিয়ে ঝামেলা করলে তো প্রায় বিদ্যুৎ অফিস থেকে এসে লাইন টাইন কেটে দেওয়া, ভাড়াটেদের সমস্যা, আর এই খুলনা থেকে আমি, এই ঢাকা থেকে আমি যে এইভাবে তো সমস্যার সমাধান করা ঠিক মানে সম্ভব হয় না, এটা খুবই কঠিন একটা ব্যাপার। তখন আমার হাজব্যান্ড বললো কি, যে আচ্ছা দেখি কি করা যায়। তারপরে যখন আমার ওই চাকরিটার জন্য আমি অ্যাপ্লাই করছি, এটা তার আগ্রহে করছি। তো তখন ওই আগ্রহটা স্যার এই কারণেই ছিল যে যদি খুলনাতে আমার চাকরিটা হয় আর আমি খুলনাতে থাকতে পারি, তাহলে আমার বাড়িতে কেয়ারটেকারের দরকার হবে না, আমার নিজের তত্ত্বাবধানে আমার বাড়িটা থাকবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না। তো এটা বললাম। তখন আমি যখন চাকরিটা হলো, আমার চাকরিটা আসলে বেশি টাকার জন্য আমার চাকরিটা করা ছিল না। অফিস থেকে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আর কি এমনি উনি মানে নিজে যখন দুপুরে সকালে যে অফিসে গিয়ে আমাকে একটা ফোন দিত, বা বাসা থেকে বের হওয়ার সময় ফোন দিছে, দুপুরে যখন সে খেতে বসবে তার আগে, এই অফিসেই তো খাওয়া দাওয়ার সিস্টেম ছিল তার, অফিস দুপুরে খাওয়া দাওয়ার আগে আমাকে ফোন দিত। কারণ আমি না খাওয়া দাওয়ার প্রতি আমার আবার একটু খুব অনীহা, মানে অনীহা বলতে কেমন, এই বাচ্চাদের মতো আমাকে জোর করে ধরে কেউ খাওয়াইতে পারলে মনে ভালো হয়, কারণ একা একা থাকি তো, খুবই আমার ভাতটা মোটেই আমার একেবারে পছন্দ ছিল না। আচ্ছা, এরকম আর কি। তো আমার যে পার্মানেন্ট কাজের লোকটা ছিল, ওকে সবসময় এটা সে সতর্ক করে দিত, এবং ওই খাওয়ার আগে আমাকে খালি জিজ্ঞেস করতো, তুমি যে কোথায় আসছো? অফিসে। তা খাওয়া দাওয়া কি করছো? তা না, বাইরে বেরোয় দেখো সামনে ভালো কোন রেস্টুরেন্টে বসে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে খাবো। আমি আরো বরং উল্টা রাগ করতাম তার উপরে, যে কি আমাকে কি ছোট মানুষ পাইছো নাকি, তুমি এরকম করো কিসের জন্যে? এখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার এখন আসার দরকার নেই, তুমি তাহলে 7 তারিখেই আসো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন আমার ছেলে তো এখানে আছে, তো 4 তারিখেই, এই কথা 4 তারিখ দুপুরে আমার সঙ্গে হলো। দুপুরে আমি যখন অফিস থেকে বাসায় আসছি, বাসায় এসে তখন তো মোবাইলে কার্ড সিস্টেম, আমি বাসায় এসে রেস্ট নিয়ে আমি মোবাইলের দোকানে যাই, আমি কার্ড কিনতে গেছি। তখন আমাকে আমার ছেলে ফোন দিয়ে বলতেছে, আব্বুকে নিয়ে আমি একটু শ্যামলীতে আসছিলাম, এই সংসদ ভবনেই থাকতো আর কি। তা বলছে যে আব্বুকে নিয়ে আমি শ্যামলীতে আসতেছিলাম, তো এই সময় আর কি আব্বু একটু কাশি দিল, বুকে ব্যথা করতেছে। আচ্ছা। তো বুকে ব্যথা করলে আমি সাথে সাথে সরোয়ার দিদি নিয়ে ডাক্তার দেখালাম। তো তুমি যদি কি হয় আমি তোমাকে জানালে তুমি রওনা দিও। আচ্ছা। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে আর কি 10-15 মিনিট পরে ছেলে আবার ফোন ব্যাক করলো। ফোন ব্যাক করার পরে আমি বলছি কি ব্যাপার? তো বলছে আম্মু ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার যখন আব্বুকে দেখে কি করলো, আমাকে তো ভিতরে ঢুকতে দেয়নি, তো দেখলাম যে একটা হুইল চেয়ারে আব্বু সেন্সলেস অবস্থায় উপরে নিয়ে গেল। তারপরে 10-15 মিনিট পরে ছেলে আমাকে আবার ফোন দিল, দিয়ে বলতেছে আম্মু আব্বুর অবস্থা বোধহয় ভালো না, আমাকে ডাক্তার বললো 2টো ইঞ্জেকশন এনে দিতে। তো আমি 2টো ইঞ্জেকশন এনে দিছি, আব্বার বুকের ওখানে ইঞ্জেকশন 2টা পুশ করছে, আর আব্বাকে ক্যাবিনে দেওয়া হয়েছে, কোনো সেন্স নাই, তুমি রওনা দাও। তো ওই মুহূর্তে আমি আর কি সাথে সাথে আমি টিকিট করে আমি 9:15 আগে কোনো গাড়ি পাই না।
তো আমি বাসা থেকে যে আমার কাজের মেয়েটা আমাকে গুছাই দিল, আমি রেডি হয়ে স্ট্যান্ডে আসলাম, গাড়িতে উঠবো, আমার ব্যাগ দেওয়া হয়ে গেছে, আমি উঠবো। জি। ঠিক সেই মুহূর্তে আমার ভাসুরের ছেলে, তারাও ঢাকাতেই থাকে, ও ফোন করে আমাকে বলল যে চাচি কোথায় আছেন? তাই আমি বললাম আমি গাড়িতে উঠতেছি। বললো আপনার আসার দরকার নাই, চাচা মারা গেছে। শুধু এই কথাটুকু শোনার পরে আমি আর কিছু বলতে পারি না। তো একেবারে সুস্থ একটা মানুষ ছিলেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, একদম হঠাৎ করে, মানে আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছে, উনি শেভ করবে, করে বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়বে, আচ্ছা। এই ছিল তার টার্গেট। কিন্তু ওই যে আসরের নামাজটা পড়ে আসছে আর মাগরিবের আজানটা দিছে, সে আমরা কষ্ট পাচ্ছি, নিশ্চয়ই কষ্ট পাওয়ার মতোই বিষয়, প্রতিটা মৃত্যুই আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু জীবন যেরকম সত্য, মৃত্যু সেরকম শাশ্বত সত্য। একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রকৃতিতে যার প্রাণ আছে তার মৃত্যু ঘটবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমরা মৃত্যুকে স্মরণ করি না, এবং করি না বলেই দেখবেন যে আসলে প্রতি মুহূর্তেই অনেক ধরনের ভুল ভাল করে ফেলি। চিন্তা করে দেখুন, আপনি একটা মানুষ, এই মুহূর্তে যারা আমার রেডিওটা শুনছেন, লাখ লাখ মানুষ আপনারা শুনছেন, লাখ লাখ মানুষ, কিন্তু একবার যদি খুব খুব মানে গভীরভাবে একটু চিন্তা করে দেখেন যে এমনও হতে পারে আজকের এই অনুষ্ঠানটি আপনার জীবনের শেষ শোনা অনুষ্ঠান, কিংবা এই রাতটি আজকে আপনার জীবনের শেষ রাত, কিংবা আমি কি প্রিয়া, আমার জন্য হয়তোবা এটা আজকের জন্য মানে আজকের মতো শেষ অনুষ্ঠান হতেই পারে। যে কোনো মুহূর্তে এমন হতে পারে যে এই অনুষ্ঠানটা করে বাড়ি ফিরতে পারবো না, সৃষ্টিকর্তা হয়তো বা নিয়ে যাবেন। তো এই যে মানে ফিলটা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা আসলে খুব বেশি খারাপ কাজ করা মানে সম্ভবই না আসলে, কারণ যে কোনো মুহূর্তেই আমরা চলে যাব, যে কোনো মুহূর্তেই আমরা মুসাফিরের মতো, প্রত্যেকটা মানুষ আসলে আমরা মুসাফির, এবং খুব অল্প সময়ের জন্য এসেছি, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমরা এটা চিন্তা করি না, এবং এই চিন্তাটা যদি আবার খুব গভীরভাবে করা শুরু করি, তাহলে জীবনের সামনের দিকে এগোনোও খুব মুশকিল। হ্যাঁ, যাই হোক, এটাই মানে ওনার মৃত্যুটা দেখুন, মানে অচিন্তনীয়, মানে কোনোভাবেই চিন্তা করা যায় না, তাই না? মানে শেভ করে জাস্ট মাগরিবের নামাজ পড়বে, এই তার আগ মুহূর্তে, নামাজের আগেই তার আগে আল্লাহ। এবং সে কাজের বুয়াকে বলছে যে আমি গোসল করে আম খেয়েছে, আম খেয়ে বলছে যে আমি যাচ্ছি, আমি এসে আম খাবো, তুমি কেটে রেখে চলে যাও। আম খাওয়ার সুযোগটাও তার হয়নি। না, এই হচ্ছে পৃথিবী, খুব অল্প কিছুদিনের জন্য। তারপরও কত কলহ, কত অন্তর্দ্বন্দ্ব, কত ঝামেলা, কত রেশারেশি। আর একটা গুণ, তার অনেক গুণই ছিল, তার ভিতরে সবচেয়ে বড় যে গুণটা, আমি বিয়ের পর থেকে তাকে পারতপক্ষে কোনোদিন আমি খুব কম সময় কাজা নামাজ পড়তে দেখছি, কখন নামাজ সে কিন্তু করেনি। এমনকি যদি সে আমাকে বাইক নিয়ে বেরোতো, আমাদের মানে আমরা দুজনেই বাইকে বেরোতাম, এমনকি যদি সে বাইকে আজানে হলে আমাকে কোথাও একটু দাঁড় করায় রেখে বাইক সে মসজিদে ঢুকছে, আমি কিন্তু বেরোয় আসার পরে চিল্লাচিল্লি করতাম যে এটা কোন ধরনের অবস্থা। ঢাকা শহরেও তুমি আমাকে এরকম করো, বাইক শুদ্ধ রাস্তার পাশে দাঁড় করাই দিয়ে তুমি নামাজ পড়তে গেছো, কারণ বাইরে বাসায় গিয়ে কি পড়তে পারতো না? খুব ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি নিজেও বাইক চালাই, নিজেরও দু একটা অভিজ্ঞতা আছে এরকম। আমি একটু জাস্ট সবাইকে একটু বলতে চাই, বিশেষ করে অনেকেই আছেন এতে হয়তো মনক্ষুণ্ণ হন, বিশেষ করে স্ত্রীরা হয়তো মনক্ষুণ্ণ হন, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে আপনাদের জন্য দুটো উপলব্ধির একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে হাজবেন্ড নামাজ পড়ছেন, আপনি পড়ছেন না, সেটা বড় কথা না, আপনার নিজেরও পড়া উচিত, সে একটা উপলব্ধি যদি আপনি ধর্মকর্ম মানেন। আরেকটা যেটা হচ্ছে, কেউ যদি করেন এরকম, আপনার জন্য হয়তো একটু অসুবিধাজনক হতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার সোয়াব হবে, আপনি তাকে সুযোগ দিচ্ছেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। হ্যাঁ, সুতরাং আর যদি বেশি চাপ দেন, তাহলে ওই যে লোকটি নামাজ পড়তে যাচ্ছে, সে কিন্তু নামাজের মধ্যেও কনসেন্ট্রেট করতে পারবে না, ভাববে যে বাইরে কিনা কি হলো, বের হওয়ার পরে হয়তো বকাঝকা শুনতে হবে। এটা করা উচিত না, এটা গুনাহের ভাগীদার হয়ে যায় অনেকেই। তবে আরেকটা জিনিস তার ছিল, সে কোরআন শরীফ পড়তে পারতো না, আমি এটা পারি। জি। তো সে ওই যে আমপারা বলে, যেটা কোরআন শরীফ পড়ার আগে প্রথম যেটা আমাদের আগে শেখার জন্য, ওই বইটা সে কিনে আমার কাছে অনেক সময় বসতো পড়তে। আচ্ছা। যখন একটু যুক্ত অক্ষর আসতো বা একটু কঠিন শব্দ আসতো, বলতো এটা বাদ দিয়েই পড়ি। হ্যাঁ, আচ্ছা। তো আমি বলতাম কি, তাহলে তো তোমার এই ওয়ার্ড মানে এটা তো ভুল হয়ে যাবে, অর্থটা তো ভুল হয়ে যাবে, ওইটা করলে তো হবে না, তোমাকে এটা পড়তে হবে। তো সে চেষ্টা করতো আর কি আমার কাছে বসে এটা পড়ার জন্য। কোরআন শরীফটা আসলে যারা পড়েন তারা তো বিশেষ সওয়াবের অধিকারী হন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে,
বুঝে পড়া উচিত, যেই হ্যাঁ, পড়ছেন অবশ্যই অবশ্যই এটা অবশ্যই বুঝে পড়ে। আমাদের কিন্তু একটা রেওয়াজ আছে, আমরা দেখবো যে সকালবেলা উঠে সবাই কোরআন শরীফ তেলাওয়াত করছেন, হ্যাঁ। তেলাওয়াতে তো একটা সব আছেন, কিন্তু যদি বুঝে পড়া যায় এবং সেটা যদি ব্যক্তি জীবনে আমল করে সেটা অনেক বেশি আরো উপকারী। বেশি ভালো, হ্যাঁ। জি, তো আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আপনি যেটা বলছিলেন যে উনি মারা গেলেন হঠাৎ করে এবং আপনি তখন বাসে ওঠার আগ মুহূর্তে এই ঘটনাটা, এবং তারপরে আপনি জানেন না যে আপনার কি হয়েছে। না, সেন্সটা যখন ফিরলো তখন কি অবস্থায় দেখছেন? সেন্সটা যখন ফিরলো, এর মধ্যে সম্ভবত আমার যে ভাড়াটিয়ার আছে এদের সঙ্গে তো আমি খুবই ক্লোজ। জি তো সম্ভবত আমার ছেলে বোধহয় ফোন করে তাদেরকে কিছু জানাই দিছিল। জি। তো আমি যখন ওইখানে ফোনে কথা বলতেছি তখন আমি দেখি যে আমার বিল্ডিং এর লোকজনগুলা সব 7টা ফ্যামিলি, তো 7টা ফ্যামিলি দেখি যে এরা সব রিক্সা ভরে আসতেছে, আমি ওদের দিকে তাকায় আছি আর ফোনে কথা বলতেছি। এরপর আমি আর কিন্তু ওই খবরটা শোনার পরে আমি আর কিছু বলতে পারি না, আমার হাত থেকে ফোন টোন সব ছুটে গেল। তো যাই হোক, ওরা দেখি যে পরবর্তীতে যখন আমার সেন্স আসছে তখন আমি দেখি যে আমি আমার বাসাতে আমি খাটের উপরে আমাকে শোয়ায় রাখা হয়েছে। কত সালের ঘটনা এটা? এটা 7 সালের জুন মাসের 4 তারিখের। আচ্ছা, 2007 সালের জুন মাসে। তো ওইভাবে আর কি রাতটা ওখানে বাড়িতে আমার বাড়িতে আমি কাটাই। এদিকে আমার ভাই বোন যারা আছে তারা সবাই মিলে, ছেলে সহ ভাই বোন সবাই মিলে তার ডেড বডি গ্রামের বাড়ি আমার যশোরের শ্বশুর বাড়ি ওখানে নিয়ে যায়। আপনি কি ওই সময় যাননি? আমি রাতে যাইনি, আমি ভোরবেলা উঠে, মানে এরা তো ঢাকা থেকে লাশ নিয়ে যাবে, আমাকে ছেলে বললো কি তুমি ভোরে রওনা দিও। আচ্ছা। আর ওর ফ্রেন্ডদেরকে বলে রাখছে যে এরকম তোরা মাইক্রো ভাড়া করে আম্মুকে গাড়িতে উঠাই দিস, আর সাথে কে কে আসতে চায় তাদেরকে দিয়ে মোটামুটি গাড়িটা রওনা করে দিস, আমি এখান থেকে আম্মুকে নামাই নিব। জি। তো সেইভাবে আমরা। আপনার ছেলে তখন কিসে পড়ছে? হাসানুল্লাহতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো তখন আর কি আমি চলে আমার মা, আম্মা, আমি এবং আমার ওখানে আশেপাশে আরও এক অফিস কলিগ 5 জন আছে, তারা ভাড়াটিয়া সবাই মিলে মোটামুটি 2টা মাইক্রো নিয়ে আমরা বাড়িতে আসি, যশোরে আসি। জি। আসার পরে আমি যখন বাড়িতে আসি ওই গাড়িতেই আমি সেন্সলেস হয়ে যাই আর কি। যখন আমাদের বাড়ির রোডটা ঢুকে না তখনই আমি সেন্সলেস। তো ওই অবস্থায় আমাকে বাড়িতে ঢুকানোর পরে কিভাবে কি করছে না করছে আমি জানি না। তো যখন আমার সেন্স আসলো আমাকে ধরে নিয়ে আমাদের উঠানের ভিতরে নিয়ে গেল, দেখলাম আমার হাজবেন্ডকে তখন গোসল করাচ্ছে। আমাকে পাশে একটা চেয়ার দিল, আমি বসলাম, তাকে গোসল করাচ্ছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না। তো গোসল করানোর হয়ে গেল, কাপড় টাপড় আমার সামনেই কাপড় টাপড় পরালো, সব কিছুই করলো। এরপরে তাকে যখন তার লাশটা নিয়ে ওখান থেকে সরাই নিল, নিয়ে মসজিদের কাছে রাখলো, আমাদের পারিবারিক মসজিদ, পারিবারিক গোরস্থান। তো মসজিদের কাছে যখন রাখছে তখন প্রচণ্ড একটা ঝড় আসলো, কোনো বৃষ্টি না, এত পরিমাণ একটা বাতাস আসলো যে কেমন যেন তোলপাড় হয়ে গেল, মানে 2-5 মিনিটের ভিতরে। তখন এই খাটিয়াটাকে মসজিদের ভিতরে নিয়ে রাখছে। তারপরে যখন ঝড়টা কমলো তখন তাকে বাইরে নিয়ে আসা হলো জানাজার জন্যে। তা আমাকে নাকি ওখানে নিয়ে গেছিল তাকে দেখানোর জন্যে, কিন্তু আমি দেখতে পারি নাই, মানে আমার সেন্স ছিল না। বুঝতে পেরেছি, মানে আমি দেখতে পারি নাই। তো ওই অবস্থায় আমাকে ওখানে একটু রাখলো, কিছুক্ষণ পরে আমাকে আবার ঘরে নিয়ে আসা হলো, পরে জানাজা হলো, মাটি হলো, সব কিছুই হয়ে গেল। এরপরে 3 দিন পরে আমি বাড়িতে সব মিলাদ দিয়ে আমরা সুস্থভাবে আমি খুলনাতে আবার ফিরে আসি। যেদিন আমি খুলনাতে ফিরে আসি ওই দিনকে রাতে ফিরে আসার ব্রেন স্ট্রোক না মাইন্ড স্ট্রোক করে। আচ্ছা, মাইল্ড স্ট্রোক, যেটাই হোক না ব্রেন ছিল। হ্যাঁ, স্ট্রোক করে। তো রাত 12টার পরে ঘটনা ঘটে। তো আমার একটা ভাড়াটিয়া ছিল অল্প বয়সী, তো ছেলেটা ও আবার আমাদের ওখানের একটা ক্লিনিকের চাকরি করে। জি। ও তাড়াতাড়ি করলো কি, ওইটা হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স খবর দিয়ে আমাকে সাথে সাথে হার্টের একটা ডাক্তার ওনার ক্লিনিকে নিয়ে গেল। জি। নিয়ে ওখানে 2 দিন রাখা হলো। রাখার পরে আমি যখন একটু সুস্থ হয়ে কথা বলতে পারছি তখন খালি একটা কথাই বললাম যে আমাকে বাসায় নিয়ে চলো, আমি এখানে থাকবো না, আমাকে বাসায় নিয়ে চলো। মানে আমি বাসায় আসার জন্য খুব অস্থির। জি। তখন আমাকে বাসায় নিয়ে আসলো। এই আস্তে 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 আমি চাকরিটাও ছেড়ে দিলাম। আমি কিন্তু ওই মুহূর্তেই চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিয়ে আমি ওইভাবেই আসি।
মানে আমি যেন কেমন একটা হয়ে যাচ্ছি তখন থেকে। আচ্ছা, আমার ভিতরে আস্তে আস্তে পরিবর্তনটা আসতে শুরু করে, এবং পরিবর্তনটা আস্তে আস্তে তখন আমি দেখি কি যে আমার ছেলেটাও যেন কেমন হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম যে আমি তো গেলাম, ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। এইভাবে ঘরের ভিতরে সারাদিন দরজা আটকাই দিয়ে যে খাওয়া নেই দাওয়া নেই পড়ে আছে খুলনাতেই। তা আমার আম্মাকে বললাম যে মা তুমি আসো আমার কাছে, নাহলে তো আমি পাচ্ছি না। তা আম্মা আমার কাছে অনেক দিন ছিল আর কি। তো থাকার পরে যাই হোক ওই রান্না বান্না করতো বা ছেলেটাকে একটু খাওয়াইতো, আমাকে ওরকম খাওয়ার কথা বললে আমি চিলাচিলি করে উঠতাম। তো এইভাবে আর কি আপনাদের মোটামুটি যাচ্ছে। তখন আর কি ওই যে আমার 3 তলা ভাড়াটে আছে, জি, এই হচ্ছে ওই 3 তলাতে থাকে। তখন আর কি ওই ছেলের এই অবস্থা দেখে আমাকে একদিনকে বলতেছে, আচ্ছা ছেলেটা এই অবস্থা, ছেলেটার তো আসলে পাগল টাগল হয়ে যাবে, তা ওকে একটা কাজ কামে তো দিতে পারতেন। তাই আমি বললাম ভাই আমার এখন ওই ধরনের মন মানসিকতা নাই যে আমি ওকে কাজে দিব, এখন আমি নিজেই চলতে পারছি না, তো আর একটু সুস্থ হই তারপরে দেখি চিন্তা ভাবনা করবো। আচ্ছা, তখন ওই মুহূর্তে উনি বলতেছে আমার অফিসের ম্যানেজারটা চলে গেছে, তা আমার অফিসে কেউ একটু কাজ করবে। তাই আমি বললাম যে ঠিক আছে আপনি ওর সাথে একটু কথা বলেন। তখন আর কি ওকে ডাক দিলাম, ও আসার পরে ওর সঙ্গে কথা বললো। তো ও বললো ঠিক আছে কাকু, আমি আপনার অফিসের যে কয়দিনের সমস্যা আমি করে দেই। না কিন্তু ওর তো লেখাপড়া করার কথা তখন। কিন্তু ও লেখাপড়া ছেড়ে দিল, বাবার মৃত্যুর পর লেখাপড়া ছেড়ে দিল। এটা তো একবারেই মানে আমার কাছে বেমানান ঠেকছে। এত ভালো স্টুডেন্ট হঠাৎ করে লেখাপড়া কেন ছেড়ে দেবে? তখন আমি ওই তো এই যে কাজের ভিতরে তখন আমি ওকে বুঝাতে লাগলাম যে তুমি না আর যাই করো তুমি লেখাপড়াটা করো। তো অনেক ওই গ্যাপ দিল, মানে একটু গ্যাপ গেল, গ্যাপ যাওয়ার পরে অনেক বুঝাতে বুঝাতে তখন ও আবার আমাকে উল্টা বুঝাতে লাগলো। কি বুঝাতো? সবাইকে দিয়ে সবকিছু হয় না, হ্যাঁ আমার পড়াশুনো করতে এখন আর ভালো লাগে না, একটা সময় ভালো লাগছে এখন ভালো লাগে না, তুমি কেন আমাকে জোর করো? হ্যাঁ আচ্ছা দেখবো, তুমি বলতেছো যখন আমি চিন্তা করে দেখবোই করবো। পরে যাই হোক এইভাবে আর কি মোটামুটি অনেক কষ্ট করে আমি অনেক চাপের মুখে রেখে ভালোবেসে বুকে ঝুঁকে আদর যত্ন যাই করার করে টরে মোটামুটি অনার্সটা করাই দিলাম। ওকে, অনার্সটা করলাম, করার পরে এখন ওই অফিসে কাজে গেল না, ওখান থেকে আর কি কাজ কাম করতো, কি টাকা পয়সা পাইতো না পাইতো এটা কখনো আমার কাছে বলতো না, দিত না। আর আমি এটা জিজ্ঞাসা করলে বলতো কি যে জাস্ট ম্যানেজার নাই, আমি একটু কাজ করে দিচ্ছি, সে কিছু দিলে দিল না দিলে না দিল, আম্মু এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। ওকে, তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো কাজ করতে করতে একটা পর্যায়ে সে ছেলেকে কি দিয়ে কি পরামর্শ করলো আমি জানি না, তখন হচ্ছে যে আপনার 9 সালের লাস্টের দিকে। ওকে, তখন আর কি ছেলেকে কি দিয়ে কি পরামর্শ দিল, তখন ছেলে আমাকে বলতে লাগলো যে আমি বাড়িটা ভাগ করে নিব। তাই আমি বললাম কি বাবা আমার তো আর কেউ নাই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই, এখন যদি আমি মারা যাই তা বাড়িটা তো তোরই, এটা আবার ভাগ করার কি হয়েছে? তা বললো যে না আমার অংশ আমি ভাগ করে নিব। তাই আমি বললাম যে বোঝানোর পরে অনেক কিছুই বুঝালাম, কিন্তু কোনো কথাই সে শুনতে চায় না। তো লাস্টে যখন আমাকে কোনো রকম কিছু করতে পারলো না, তখন আমার ওয়ার্ড কমিশনারের কাছে গেল। আচ্ছা, ওয়ার্ড কমিশনারকে গিয়ে বললো, তখন ওয়ার্ড কমিশনার আমাকে ডাকলো, ডেকে আমাকে বলতেছে আপা এ ছেলে তো এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, এটা আমি কি করব? তাই আমি বললাম কি আচ্ছা ভাই এসব ঝামেলা না করে দেখেন যদি মিউচুয়াল করতে পারেন ভালো, না পারলে আপনি ও যেটা বলতেছো সেটা করে দেন, আমার তো মন মানসিকতা এখন ভালো না, আমি এটার বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তখন ওই আমার ছেলে এরা সবাই একসাথে হয়ে কমিশনারের কাছে গেল। আর এগুলো গিয়ে কমিশনারের খালাতো ভাই, কিন্তু এদের সঙ্গে রিলেশন খুবই খারাপ, রক্তের সম্পর্ক, কিন্তু এদের সঙ্গে রিলেশনটা ভালো না। তো এরা আবার ঠিক করলো কি যে দোতলাতে আমরা তো থাকি, ছেলে থাকে এক ফ্ল্যাটে, আমি থাকি আর এক ফ্ল্যাটে, জি মানে পুরাটাই আমাদের, দোতলা পুরাটাই আমাদের, কিন্তু ওইটাকে এখন ওই দোতলাটা বাদ দিলে নিচতলার 2টা ফ্ল্যাট হচ্ছে আমাকে দিল, আর 3 তলার 2টা ফ্ল্যাট, 4 তলার 2টা ফ্ল্যাট দিল হচ্ছে ছেলেকে, জি ছেলের চলাফেরা খাওয়া দাওয়ার জন্য, আর আমাকে দিল আমার খাওয়া দাওয়ার জন্য, আমাকে 2টা ফ্ল্যাট দেওয়া হলো। ওকে, তো আমি সেইভাবে আছি, কোনো কিছু না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট আর করতেছি না, চুপচাপ আছি। তো একটা পর্যায়ে আর কি ছেলে একটা ডিট করলো আপনার সঙ্গে? আমার সঙ্গে না, আমার ভাড়াটাদের সঙ্গে ডিট করতে গেছে, মানে এটা থেকে আর কি এগুলা করাচ্ছে। বলছে কি যে তোর মা বিয়ে শাদী করবে, চলে যাবে, তারপরে সেই লোক নিয়ে এসেই বাড়ি দখল দিবে, তোর কপালে মানে অনেক ভোগ আছে, তুই এইটা একটা ডিলিট করে রাখ।
পরবর্তীতে যাতে তুই না বিপদে পড়িস। দেখেন আমরা ভাড়া নিচ্ছি তো ভাইয়া, আমরা তো ভাড়া নিলাম আন্টির কাছ থেকে, আপনাকে কেন টাকা দিব? তো যদি আপনাকে টাকা দিতে হয় তাহলে আপনি আন্টিকে একটু ডেকে নিয়ে আসেন, ওকে উনি বললে আমরা আপনাকে দিব। ওকে। তো এইভাবে আর কি আমি ওখানে গেলাম। যাওয়ার পরে শোনার পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তোমরা চুপ করো, দেখি আমি ওর সঙ্গে কথা বলে দেখি কি হয়েছে। তো আমি একটা পর্যায়ে ও যখন ঘরে আসে সেই সময় আমি যে বলতেছে কি আচ্ছা ভাই কি হয়েছে, কি উল্টাপাল্টা করতেছে কেন? আপনারা তো কমিশনারের মাধ্যম দিয়ে সবকিছু সেটেল করে নিয়ে আসছে, তো এখন এটা নিয়ে আবার কেন ঝামেলা করতেছে? তা বলতেছে কি যে এখন সেটা কি করে বলবো, এখন সে পুরা তার বাড়ির তো বেশি অংশ তার হিসাবে তো আপনি একটা ফ্ল্যাট পান, 7টা ফ্ল্যাট তো তার, তা আপনি এখন যদি সেটা জোর করে রাখতে চান ধরতে চান তাহলে তো আপনার এটা ঝামেলা হবেই। তাই আমি বললাম এইটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা কমিশনারকে দিয়ে করাইছেন বিচারটা, আমি কিন্তু করি নাই। জি। তো এখন আপনারা কেন সেটা নিয়ে ঝামেলা করছেন? তো এক পর্যায়ে ওনার কাছ থেকে শোনার পরে ওনার কথাবার্তার ভাবভঙ্গি আমার কাছে ভালো লাগেনি, না লাগাতে আমি এসে ছেলের ঘরে ঢুকলাম। ঢুকে আমি ছেলেকে বললাম যে আচ্ছা তোর কি সমস্যা বলতো আমাকে, তোর যদি কোনো সমস্যা থাকে সেটা তুই আমার সাথে বল, কিন্তু কেন তুই ভাড়াটাদের কাছে গিয়ে এ সমস্ত বলে নিজেকে ছোট করতেছিস? জি। তো বলার সাথে সাথে ও আমাকে আমাকে একদম ডাইরেক্ট একদম এইভাবে ওরকম খাটে বসা, আমি এরকম দাঁড়ানোর সামনে, এই কথাটা বলার সাথে সাথে আমাকে বলতেছে কি তুই আমার ঘরে ঢুকছিস কি জন্যে, তুই আমার ঘর থেকে বের হ। তাই আমি বললাম কি হ্যাঁ আমি তোর ঘরে থাকতে আসিনি, আমি তোর ঘর থেকে বের হব, কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিয়ে দে, আমি চলে যাচ্ছি। তা বলতেছে আমি যদি তোর প্রশ্নের উত্তর না দেই তুই আমার কি করবি? তাই আমি বললাম এইটা কোন ধরনের কথা, তোকে লেখাপড়া শিখাইছি, তোকে শিক্ষিত করছি, তোর মুখ থেকে এরকম ভাষা তো আমি কখনো আশা করি নাই। তুই জন্মের পর থেকে তোর সোনার চামচ মুখে নিয়ে তুই জন্ম নিচ্ছিস এক কথা বলতে গেলে, আজকে তুই কি ধরনের ভাষা ব্যবহার করতেছিস হ্যাঁ আমার সাথে? তো এই কথা বলার সাথে বলতেছে কি তোর কাছে কি আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? তো বলে আমাকে গলাটা ধরে একটা ধাক্কা দিয়ে একটা ঘরের ভিতরে ওই ফার্নিচারের ফাঁকা একটা চিপার মতন ওইটার ভিতরে ফেলে দিছে। ও কি বলেন? মানে এই ফার্স্ট আমার গায়ে হাত দিল, আমার গলাটা ধরে একটা এইভাবে ধাক্কা দিল, আর আমি একটা চিপার মধ্যে ঢুকে গেলাম, মানে যেখানে একটা ড্রেসিং টেবিল একটা রিডিং টেবিল মাঝখানে হ্যাঁ এতটুকু ফাঁকা, এর মধ্যে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমি আর উঠতে পারছি না ওখান থেকে। তো যাই হোক অনেক কষ্ট করে আমি খুব চেষ্টা করে আমি আর কি উঠলাম ওখান থেকে। ওঠার পরে আমি উঠে ওকে ঠাস করে একটা চড় লাগাই দিলাম। চড় দেওয়ার পরে ও কি করলো, আমার হাতে আমার এই বা হাতটা স্পন্ডালাইসিসের সমস্যা আছে, তো আমার হাতটাকে মোড়ায়ে ধরে আমাকে ফ্লোরে ফেলাই দিল চিৎ করে, একদম পুরা চিৎ করে ফেলে দিয়ে আমার এই 2টা পা এক জায়গায় করে ও একটা পা দিয়ে চেপে ধরছে, আমার পাটা চেপে ধরছে, আর একটা হাত দিয়ে আমার হাত ধরছে আর একটা হাত আমার এই জায়গাটায়। ওহো, মানে আমার জীব অলরেডি বের হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে কি এই মুহূর্তে আমি শেষ। এখন আমি যে কোনো রকম নিজেকে ওর কাছ থেকে ছাড়াই নিব, আমি এরকম কোনো সুযোগ পাচ্ছি না। অনেক ধস্তাধস্তি করে মানে অনেক গুতাগুতি করে এক পর্যায়ে আমি একটা, আপনি আশেপাশে লোকজন ছিল না বিল্ডিং এ? হ্যাঁ বিল্ডিং এ, মানে এই যে চিল্লাচিল্লি হচ্ছে না, আমার বিল্ডিং এর সামনে পুরা লোক, কিন্তু নিচে কোলাপসিবল গেটে তালা মারা। আচ্ছা। সিঁড়ির ভিতরে দাঁড়ায় এগুলা দেখতেছে এবং বউ দেখতেছে, কিন্তু কোনো কথা নেই তাদের। আর বিল্ডিং এর লোকজন ওই একটু ডেয়ারিং টাইপের, মানে সত্যি কথা বলতে একদম আমি ক্লিয়ার যেটা বলবো সেটা হচ্ছে একটা সন্ত্রাসী। খুলনা শহরে সন্ত্রাসীদের ভিতরে সে একজন, এর পাল্লায় পড়ছে এই ছেলে। ওকে। তো যাই হোক আমি এখন ওইখান থেকে তো কোনো রকম তো ওকে লাথি মানে অনেক চেষ্টা করে মোটামুটি একটু উঠলাম। তো আমি ওখান থেকে কোনো রকম ওকে ধাক্কাধাক্কি দিয়ে মানে একটু ছাড়াই আমি উঠলাম। ওঠার পরে ও আমার হাত 2টা মোড়ায় পিছনে নিয়ে আমাকে ওর ঘরের থেকে আবার পিছনে ঘাড়ে হাত দিয়ে ধাক্কা দিতে ওর ঘর থেকে বারান্দায় বের করে নিয়ে এসে আমার এখানে একটা ঘুষি মারছে, চোখের মাঝখানে। হ্যাঁ ঠিক এই জায়গাটা একটা ঘুষি দেওয়ার সাথে সাথে আমার যে নাক দিয়ে রক্ত পড়তেছে না, মুখ দিয়ে পড়তেছে না, চোখ দিয়ে পড়তেছে, আমি কিছু বলতে পারবো না। লোকজন রাস্তায় সব জমা হয়ে আছে, সবাই দেখতেছে। মানে সে দৃশ্য, মানে আমি সেই মুহূর্তে আমার খুব মানে অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আজকে না
এসব কথা বলতে আমার চোখে কখনো পানি আসে না, এক্স্যাক্টলি, আমি সেটাই চিন্তা করছিলাম যে আপনার পানি আসে না। আমার চোখে পানি আসছে না। আমি মাফ করবেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। পৃথিবীর সবচাইতে দুর্ভাগা সন্তানের কথা আমি এই মুহূর্তে শুনছি। আমার শুধু এতটুকুই বলার আছে, আমি ডেফিনেটলি শিওর যে হয়তো আপনি অনুষ্ঠানটা শুনছেন। আপনি ধরেন আপনার মা যেটা বলে গেল সে অপরাধগুলো করেননি, কিন্তু ধরেন আপনি আপনার জায়গা থেকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে, আপনার মা অনেক অপরাধ করেছে আপনার সাথে। আপনি যদি ধর্ম মানেন, ধর্ম তো একটা আছেই, যদি সামাজিকতা মানেন, যদি এথিক্স মানেন, যদি কিছুই না মানেন, শুধু মানবিকতা মানেন, হ্যাঁ, তাহলেও আমি বলবো যে সবচেয়ে অভাগা হচ্ছেন আপনি। যার পেটে বড় হয়েছেন, দুনিয়ার মুখ দেখেছেন যার জন্য, যা রক্ত মাংস খেয়ে বড় হয়েছেন, যে আপনাকে কষ্ট করে বড় করেছে, সে যদি সারা জীবনও আপনাকে পেটাতো, এটা আপনার জন্য আশীর্বাদ। তার গায়ে হাত তুলেছেন মানে হচ্ছে আপনার নাই, আপনার আর কিছু নাই, আপনার না আছে ইহকাল, না আছে পরকাল, আপনি তো ওখানেই শেষ। মানে কত বড় পাপী যে আপনি। আপনার মা এই কথা বলছে এখানে এই অনুষ্ঠানে এসে, লাখ লাখ মানুষ সাক্ষী হয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে। আল্লাহ আপনাকে মাফ করুক, আমি জানি না মাফ করবে কিনা, মাফ করা উচিত কিনা। যে মানুষের, আপনি লেখাপড়া করেছেন, আপনি শিক্ষিত একজন মানুষ, এসএসসি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন, হ্যাঁ, আপনার অনার্সটাও শুনলাম পড়াশোনা করেছেন আপনি। ধরেন আপনার মা অপরাধী, আপনার দিক থেকে ভয়াবহ রকমের অপরাধী, হোক সে অপরাধী, কিন্তু ওই যে একটা কথা আছে না যে এক ধার দুধের দাম শোধ করা যায় না সারা জীবন গায়ের চামড়া করে দিলে। আপনি যা করেছেন সেটা মুখে আনার মতো নয়। এখন থেকে শুরু করে যদি সারা রাত ধরে আপনার এগেনিস্ট আমি বলি এই অনুষ্ঠানে, যদি শেষ না হয় এই অনুষ্ঠান, আমার মনে হয় আমি বলে শেষ করতে পারবো না যে আপনি কত বড় অপরাধ করেছেন, ভয়ানক রকমের অপরাধী। আমি এই উপলব্ধিটা আপনার মৃত্যুর আগে আসা উচিত, অবশ্যই আসা উচিত। এবং আমি জানি না আপনি বাবা কিনা, গল্প সামনের দিকে এগুলো বুঝতে পারবেন যে সন্তানের হাতে যদি কখনো মার খান, এর চাইতে কষ্টকর, এর চেয়ে জাহান্নাম ভালো। মানে এই ভদ্রমহিলার জীবনে কত বড় পাপ করেছিল জানি না, যে কারণে এই ভদ্রমহিলাকে এরকম একটা টাইম ফেস করতে হয়েছে। আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন, ওনাদের লাইফে তো ঘটনা একটা ঘটে গেছে, কারো লাইফে যাতে না ঘটে। হ্যাঁ, আমি এরকম অনেক গল্প পেয়েছি। আমি একটা সময় একটা রেডিওতে একটা অনুষ্ঠান করতাম, অনুষ্ঠানের নামটা আমি মেনশন করবো না, সেটা এইখানকার রেডিও অনুষ্ঠানের এথিক্স থেকে যায় না। সেখানে আমি পেয়েছিলাম যে সন্তান হয়ে বাবাকে খুন করেছে, সেটার পিছনে একটা ভয়াবহ রকমের লজিক ছিল। কিশোর অপরাধী ছিল সে, কিশোর অপরাধী, মনে হয় যদি ভুল না করে থাকি সাগর অথবা সম্রাট কিছু একটা নাম হবে। এবং আপনি তার পুরো গল্পটা শুনলে বিশ্বাস করতে পারবেন না যে বাবা কত বড় অপরাধ করতে পারে সন্তানের ক্ষেত্রে। তবুও কি মানা যায়? তবুও কি মানা যায় যে একজন সন্তান হয়ে বাবাকে খুন করতে পারে? কখনোই মানা যায় না। তো ওই অবস্থায় আমাকে দুইটা গেট, তো এই সাইড একটা গেট, এই সাইড একটা গেট, মাঝখানে সিঁড়ির স্পেসটা, তো তখন আর কি ঘুষিটা মারার পরে আমি পড়ে যাই। ওখান থেকে আমাকে টেনে ধরে উঠায় ওই সিঁড়ির স্পেসটা নিয়ে এসে আমাকে মানে পিছন থেকে ওই সিঁড়ির স্পেসে নিয়ে এসে নিচে নামতে হলো। তো সিঁড়ির নিচে নামতে হবে এবং আমি এখানে আসছি, নিচে নামবো, ওখানে ওয়াল। আমি যখন সিঁড়ি থেকে মানে সিঁড়ির স্পেস আমার যখন নিয়ে আসছে, আমি কিন্তু অতটা অনুভব করি নাই। আমি কিন্তু অনুভব করতেছি আমার পরিস্থিতিটা কি। তো যখন আমি ওখানে আসার পরে ও একটা ধাক্কা দিছে যে ওই ওয়ালটাতে গিয়ে আমি বাড়ি খাবো এবং ওখানে আমি শেষ হয়ে যাব।